ওয়েট এবং রিয়াল মাদ্রিদ ফ্যানরা হয়তো ভাবতেছে যে বার্সেলোনা এই ট্রান্সফার মার্কেটের মধ্যে আসলে কি করতেছে। বার্সেলোনা এই ট্রান্সফার মার্কেটের মধ্যে আসলে কোনো কিছু করছে না। বার্সেলোনা এই ট্রান্সফার মার্কেটের মধ্যে খুব চালাকির সাথে আগাচ্ছে এবং লা লিগার নতুন জায়ান্ট যেটা বার্সেলোনা নতুন গ্যালাক্সি ক্রিয়েট করতেছে, এটা হয়তো আবার রিয়ালের মতন বিগ কোনো প্লেয়ারকে আনতেছে না। আমি ক্যামেরার সামনে যাই বলছি কারণ রিয়াল মাদ্রিদের ফ্যানদেরকে ভালোভাবে দেখার জন্য। এবং ফাইনালি বার্সেলোনা আরও একটা ল্যান্ডমার্কের দিকে যাচ্ছে যে মার্কো রাশফোর্ড বার্সেলোনার মধ্যে আসছে। এই এই সাইনিংটা আসলে বার্সেলোনার জন্য কেমন হতে পারে? আমি বলি এই সাইনিংটা বার্সেলোনার জন্য এখনো পর্যন্ত বেস্ট একটা সাইনিং। নিকো উইলিয়ামস, লুইস দিয়াস থেকে পারগুন ব্যাটার সাইনিং বার্সেলোনা এই সাইনিংটার মধ্যে মানে ঢেলে দিয়েছে। এবং আমরা আমরা বার্সেলোনা সাপোর্টাররা, আমরা যারা বার্সেলোনা সাপোর্ট করি, তাদের চোখে লুইস দিয়াস এবং নিকো উইলিয়ামস থেকে এই ডিলটাকে আরো বেশি রেসপেক্টিভ ভাবে আমরা দেখতেছি। কারণ মার্কো রাশফোর্ড সে এমন একটা খেলোয়াড় যে কিনা ইংল্যান্ডের ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার হিসেবে তাকে কাউন্ট করা হয়েছিল এবং শেষ পর্যন্ত তাকে ধ্বংস করে ফেলা হয়েছিল। কিন্তু তার কোয়ালিটি, তার ফুটবলিং স্কিল, তার গেম ম্যানেজমেন্টের অ্যাবিলিটি যদি হিসাব করা হয় লুইস দিয়াস এবং নিকো উইলিয়ামস থেকেও ব্যাটার। কারণ আমি হয়তোবা লুইস দিয়াস এবং নিকো উইলিয়ামস থেকে ব্যাটার বলাতে অনেকের হয়তোবা দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু মার্কো রাশফোর্ড সে এমন একটা খেলোয়াড় যে কিনা লেফট সাইড এবং স্ট্রাইকার পজিশনে একদম সাবলীল ভাবেই খেলতে পারে। দলের প্রয়োজন আপনি তাকে স্ট্রাইকারে নামায় দেন এবং সুপার সাব হিসেবে নামায় দেন এবং লেফট উইং এ নামায় দেন, সে সেখানে পারফরমেন্স করতে পারে। কিন্তু আমি একটা জিনিস বলি, বার্সেলোনার জন্য এই ডিলটা কেন বেশি ইম্পর্টেন্ট এবং বার্সেলোনা কেন এই জায়গার মধ্যে একটা দারুণ মুভ করছে, এটা বলার আসলে মূল কারণটা কোথায়, এই জিনিসটা আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করব। প্রথম কথা সেটা হচ্ছে যে বার্সেলোনার লেফট উইং মানে লেফটের যেই সাইডটা, এই সাইডটার মধ্যে রাফিনিয়া গত সিজনে সাবলীলভাবে খেলেছিলেন, কিন্তু যদিও বা রাফিনিয়া ওই সিজনের প্রপার পজিশন না, তার এই সিজনটা কোচের কারণে, তার ডেডিকেশনের কারণে সে ওই পজিশনে খেলে দলকে তিনি সেভ করেছেন। কিন্তু আমাদের দরকার এমন একটা খেলোয়াড় যে কিনা প্রপারলি জেনুইন ভাবে লেফট সাইডটাকে কন্ট্রোল করতে পারে এবং সমানভাবে স্ট্রাইকার পজিশনও মেনটেন করতে পারে এমন একটা খেলোয়াড়। কিন্তু সেই জায়গা থেকে প্রথম পছন্দ ছিল নিকো উইলিয়ামস এবং লুইস দিয়াজ। যদি আমরা নিকো উইলিয়ামস এবং লুইস দিয়াসের দিকে যদি যেতাম তাহলে 80 মিলিয়ন এবং 60 মিলিয়ন ইউরোর একটা ব্যাপার স্যাপার ছিল। তাহলে বার্সেলোনার এখন বর্তমান ফিনান্সিয়াল যে অবস্থা, এই জায়গা থেকে বার্সেলোনাকে লুইস দিয়াসের পিছনে 80 মিলিয়ন ইউরো খরচ করতে হতো এবং নিকো উইলিয়ামসের পিছনে 60 মিলিয়ন ইউরো খরচ করতে হতো। তাহলে এই ডিলটা যদি তারা আগাইতো, আমরা যদি এই ডিলটাতে আগাইতাম, তাহলে আমাদেরকে ফিনান্সিয়ালি আরো বেশি মানে স্টেবল হওয়া জরুরি ছিল। এবং এখনো পর্যন্ত আমরা 1:1 এর যেটা ব্যাপার স্যাপার ছিল ওই জায়গার মধ্যে আটকায় আছি। খুব সম্ভবত এটা শেষ হইতে হতে আরো আগস্ট, সেপ্টেম্বর ইত্যাদি এরকম টাইম লাগতে পারে। কিন্তু বার্সেলোনা মার্কো রাশফোর্ডকে ধরতে গেলে এক এক কথায় ধরতে গেলে মানে আহ, এটা কি বলে, এটা আসলে কি বলে এটাকে, মানে বার্সেলোনা এই মুহূর্তে মার্কো রাশফোর্ডের যে ডিলটা, এটা আসলে মেঘ না চাইতে বৃষ্টির মতন একটা অবস্থা হয়েছে। কারণ বার্সেলোনার ফিনান্সিয়াল কন্ডিশন এবং বার্সেলোনার বর্তমানে শূন্যতা এবং বার্সেলোনার প্লেয়ার সিলেকশনের যে ব্যাপারটা, এই ব্যাপারটাতে কিন্তু বার্সেলোনার সাথে মার্কো রাশফোর্ড 100-100 হবে। তাহলে আমরা যদি বলি বার্সেলোনায় মার্কো রাশফোর্ড কোন পজিশনে খেলবেন এবং রাফিনিয়া কোথায় খেলতে পারেন, এইটা একটা কঠিন প্রশ্ন। মার্কো রাশফোর্ড হয়তোবা স্টার্টিং এ নাও থাকতে পারে প্রথম দিকে, এটা পার্সোনাল অপিনিয়ন এবং কোচের গেমিং ট্যাটিক্স। আমি আমার অ্যানালাইসিস থেকে জিনিসটা বলতেছি, স্টার্টিং এ হয়তোবা মার্কো রাশফোর্ড শুরুর দিকে নাও থাকতে পারে। মার্কো রাশফোর্ডকে হয়তোবা বিরতির পরে ব্যবহার করতে পারে, তাকে 50-60 মিনিট, 60-70 মিনিটের পর ব্যবহার করতে পারে কোচে। স্টার্টিং এমন হতে পারে রাফিনিয়া যে পজিশনে খেলেছিল ওই পজিশনে রবার্ট লেভানডস্কি, আর পরবর্তীতে লামিন ইয়ামাল। এবং কোচ এই জায়গার মধ্যে দুইটা মানে একটা ব্যাপার খেলতে পারে, এটা হচ্ছে স্ট্রাইকার এবং লেফট উইং এ। যদি
কোচ তাকে নিয়ে যদি একটা মানে অ্যানালাইসিস করতে চায়, মাঠে তার মুভমেন্ট দেখতে চায়, তাহলে তাকে জেনুইন যেই লাইনটা স্ট্রাইকার পজিশনে রবার্ট লেভানডস্কিকে হয়তোবা বিশ্রাম দিয়ে রাশফোর্ডকে স্টার্টিং এ রাখতে পারে, রেখে রাশফোর্ডের মুভমেন্ট পর্যবেক্ষণ করার জন্য হয়তোবা এখানে একটা গেম খেলতে পারে। যদি লেফট উইং এর কথা বলা হয়, লেফট সাইডে স্টার্টিং মার্কো রাশফোর্ডকে না করানোর সম্ভাবনা অনেক বেশি, কারণ স্টার্টিং এ দুম করে মার্কো রাশফোর্ডকে দিয়ে দিলে তাহলে তার ম্যাচের কন্ডিশনের সাথে তার হাব ভাব নাও মিলতে পারে। সেই জায়গার মধ্যে তাকে বিরতির পরে ব্যবহার করা একটা দারুণ চান্স আছে, কিন্তু যদি তাকে স্টার্টিং আনা হয় তাহলে তাকে স্ট্রাইকার পজিশনে স্টার্টিং এর মধ্যে আনা হবে, এবং খুব সম্ভবত এটাই হইতে পারে যে হান্সি ফ্লিকের একটা দারুণ মুভমেন্ট দলের সাথে। তাহলে আমি যদি একটা কথা বলি, এই জায়গার মধ্যে হান্সি ফ্লিক মার্কো রাশফোর্ডকে আসলে কোন ধরনের প্লেয়িং স্টাইল আসলে খেলাবেন? আপনারা 2021 সালে বায়ার্ন মিউনিখের যেই দলটা যেটাতে হান্সি ফ্লিক ট্রেবল জিতেছিল, এই দলটার কথা আপনাদের মনে আছে কিনা নাই আমি আসলে জানি না। এই দলটার মধ্যে মানে কোমেন যেই পজিশনটা লিড করতো লেফট উইং সাইডে, কোমেন ফ্রান্সের কোমেন যেই লাইনটা মেনটেন করতো, বার্সেলোনার মধ্যে মার্কো রাশফোর্ড খুব সম্ভবত লেফট উইং এ ওই লাইনটাই মেনটেন করবে। এই লাইনটা যদি কোমেন মেনটেন করছিল বায়ানের সাথে, সেম লাইন যদি বার্সেলোনায় মার্কো রাশফোর্ড মেনটেন করে থাকে, লেফট উইং বরাবর একদম ফুল ব্যাকের মতন সোজা ডি বক্সের আশেপাশে একটা ট্রাফিক করে চান্স ক্রিয়েট করে, মানে গোল করার যে একটা ক্রিয়েটিং মোমেন্ট থাকে, ওইটা অনেকটাই হয়তো মার্কো রাশফোর্ডকে দিয়ে করাতে পারে। কারণ মার্কো রাশফোর্ডকে দিয়ে করানোর কারণটা হচ্ছে তার ফেস, তার স্কিল এবং তার মানে ডি বক্সে ঢুকে যাওয়ার অ্যাবিলিটি, এসবকে কম্বাইন করে কোমেনকে যেভাবে করে বায়ারের মধ্যে খেলিয়েছিল, ওই রোলটা হয়তো বা হান্সি ফ্লিক মার্কো রাশফোর্ডকে দিতে পারে। যদি সেটা দেয়, এই রোলটা যদি দেয়, তাহলে এই জায়গার মধ্যে একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার স্যাপার হবে। তাহলে প্রথম কন্ট্রোভার্সিয়াল যে ব্যাপার স্যাপারটা হবে সেটা হচ্ছে যে এই জায়গায় যদি রোলটা প্লে করে, তাহলে কোচের প্ল্যান সাকসেস করতে হলে সে জায়গার মধ্যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স থেকে দলগত পারফরমেন্সকে বেশি প্রায়োরিটি দিতে হবে অ্যাজ এ প্লেয়ার। এবং হান্সি ফ্লিক সবসময় এটাই করে থাকেন, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স থেকে টিমগত পারফরমেন্সকে বেশি তিনি প্রায়োরিটি দিয়ে থাকেন। টিমগত পারফরমেন্স দেওয়ার পরে যদি কোনো প্লেয়ার ইন্ডিভিজুয়াল এক্সট্রাঅর্ডিনারি করে থাকেন, তাহলে এটাকে তিনি বাহবা দিয়ে থাকেন। তাহলে সেই জায়গায় কি হতে পারে? প্রথম, সে জায়গায় মার্কো রাশফোর্ড বেশি বেশি চান্স ক্রিয়েট করবে, বেশি বেশি গোল করে দেওয়ার চান্স তিনি বানাবেন, এবং অ্যাটাকিং এর যে রোলটা ওই দিক থেকে বেশি হবে, কিন্তু মার্কো রাশফোর্ড গোল করতে পারবেন না এবং গোল কম পাওয়ার চান্স থাকবে। কারণ তিনি মোস্ট অফ দি টাইম লেফট সাইড থেকে বল যোগানদাতা হিসেবে থাকবে, অ্যাসিস্ট করার দায়িত্বের মধ্যে থাকবেন। সেই জায়গার মধ্যে তিনি গোল করার চান্স থাকবে খুব কম। যদি তিনি গোল করেন, যদিও বা তিনি গোল করেন, তাহলে সেই জায়গার মধ্যে তার ইন্ডিভিজুয়াল যেটা পারফরমেন্স, ড্রিবলিং করে একদম ডিবক্সের মধ্যে ঢুকে বটম সাইড কর্নার বা স্লাইডিং শট এবং বলি এই ধরনের ব্যাপার স্যাপার করতে পারেন, এবং ওইখান থেকে তিনি গোল করতে পারেন। তো এই জায়গায় মার্কো রাশফোর্ডকে গোলের কারণে ফ্লপ বলা যাবে না, এবং গোলের কারণে কিন্তু মার্কো রাশফোর্ডকে আপনি চাইলেও ফ্লপ বলতে পারবেন না। কোচের প্ল্যান শুধু গোল করা না, কোচের প্ল্যান এমন হতে পারে গোলটাকে ক্রিয়েট করা। গোল করলেই যে লেফট উইং এর একটা দায়িত্ব এটা না, গোল ক্রিয়েটিং এর যেটা হেল্পিং হ্যান্ড, ওইটা হইতে পারাটাই কিন্তু লেফট উইং এর একটা বড় দায়িত্ব। তো এই জায়গার মধ্যে নেইমার যেভাবে করে সাকসেসফুলি বার্সেলোনা লেফট উইংটা লিড করে এসেছিল, মেসি, সুয়ারেস, নেইমার, এই জায়গার মধ্যে হয়তো বা নেইমারের মতন 100-100 করতে না পারলেও 100-তে 70-60% তো অবশ্যই রাশফোর্ড সেটা করতে পারবে, কারণ তার সেই জায়গার মধ্যে পারফরমেন্স করার অ্যাবিলিটি আছে এবং তার ট্যালেন্ট সম্পর্কে আমরা জানি। আমরা আসলে বার্সেলোনা সাপোর্টাররা ওয়েট করতেছি একটা এল ক্লাসিকো ম্যাচ হলে আপনার যে কিলিয়ান এমবাপ্পে যেরকম চিতাবাঘের মতন দৌড়াই, সেম ভাবে আমাদেরও এখন চিতাবাঘের মতন দৌড়ানোর মতন আরো একটা খেলোয়াড় আসছে যার নাম মার্কোস রাশফোর্ড।
আপনারা হয়তো বা জেনে অবাক হবেন, মার্কুস রাশফোর্ড হচ্ছে যে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট প্লেয়ারদের যারা কিনা হাই স্পিডে রান করে থাকেন তাদের মধ্যে কিন্তু অন্যতম একজন মার্কো রাশফোর্ড। আমরা হয়তো বা কিলিয়ান এমবাপ্পের পেস নিয়ে অনেক বেশি ভয় করে থাকি যে কিলিয়ান এমবাপ্পে পেস দিয়ে ফাটায় ফেলবে। যদি মার্কো রাশফোর্ড আমাদের 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 হয়ে স্টার্টিং করে ক্লাসেও খেলে, তাহলে তাদের ডিফেন্ডারের বড় মাথা ব্যথা থাকবে যে কাউন্টারে মার্কো রাশফোর্ডকে কিভাবে করে আটকাবে। এই জায়গাটার মধ্যে তাদের আসলে মূল মাথা ব্যথা হয়ে থাকবে এবং এই জিনিসটা দেখার জন্য ওয়েট করে আছি। এই ডিলটা মোটেও খারাপ ডিল নয় এবং বার্সেলোনা যদি এখান থেকে ব্যাটার কিছু এনে দিতে পারে বা হান্সি ফ্লিক যদি তার ম্যাজিক্যাল ট্যাটিক্স এখান থেকে যদি ব্যাটার কিছু এনে দিতে পারে, তাহলে আমরা সেটা উপভোগ করবো না কেন। ওয়েট করে আছি, দেখা যাক তার আসলে কি হয়। এবং আমরা বার্সেলোনা ফ্যানরা এই ডিলটাতে অনেক বেশি খুশি। মার্কো রাশফোর্ড বিস্কাইল বার্সা, দেখা যাক কি হয়। এই ছেলেটার ডেডিকেশন লেভেল অনেক হাই লেভেলের এবং বার্সেলোনার জন্য তিনি যদি চান্স পান তিনি 100-100 করে দিবেন, সেটা দেখার জন্য মুখিয়ে আছি। এবং ওয়েট অ্যান্ড সি বার্সেলোনা লাস্ট মোমেন্টে মার্কো রাশফোর্ডকে নিয়ে কি ধরনের বাজিটা খেলে।